আমাদের শরীরের হাড়, দাঁত, স্নায়ু এই সব কিছুই একটিমাত্র খনিজের ওপর কিন্তু অনেকখানি নির্ভরশীল, আর সেটি হলো ক্যালসিয়াম। আজকের এই ব্যস্ত সমাজে আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি না ক্যালসিয়ামের ঘাটতি আমাদেরকে ঠিক কতটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে। হাঁটুর ব্যথা থেকে শুরু করে হাড় ভেঙে যাওয়া, নখ ভেঙে যাওয়া, ঘন ঘন পেশিতে টান ধরা, এগুলোর পিছনে কিন্তু থাকতে পারে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি বা অভাব। আজকের পর্বে এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব ক্যালসিয়ামের ঘাটতির 5টি প্রধান লক্ষণ কি কি, কিভাবে আপনি বুঝবেন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে, আর কিভাবে খাবার এবং অভ্যেসের মাধ্যমে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা সম্ভব। এগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের পর্বে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর উজ্জ্বল কান্তি দেবনাথ। আমি স্যারের কাছে যাব আপনাদের প্রশ্ন নিয়ে, তবে তার আগে বলি আমাদের এই চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, আশা করি আপনাদের যা যা প্রশ্ন রয়েছে এই বিষয়ে সেই সব প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিও থেকে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার, আমার নাম ডক্টর উজ্জ্বল কান্তি দেবনাথ। আমি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন অ্যান্ড প্রফেসর অফ অর্থোপেডিক্স। আমার অভিজ্ঞতা প্রায় 35 বছর হতে চলল। 20 বছর বিলেতে, 15 বছর এখানে। অনেক রকমের সমস্যা নিয়ে আমি পেশেন্টদের সাহায্য করি। ঘাড় থেকে নিয়ে, হাঁটু থেকে নিয়ে, হিপ, পায়ের ফুট প্রবলেম, রিস্ট প্রবলেম, শোল্ডার প্রবলেম, সব কিছুর মধ্যে আমার কিছু অবদান আছে। আর এই নিয়েই আজকে আমি আমাদের যে সমালোচনা শুরু করব। প্রথমে যেটা জানতে চাইব যে ক্যালসিয়ামের মূল কাজটা আসলে কি, এটা আমাদের শরীরের কোন কোন অঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? ক্যালসিয়ামটি এমন একটি এলিমেন্ট যেটা ছাড়া আমাদের বডি কোনো ফাংশন হবে না। নাম্বার 1 ফাংশন ইজ বোন। হাড়ের যে স্বাস্থ্যটা সেটা এই ক্যালসিয়ামই ধরে রেখেছে, স্ট্রেংথটা ধরে রেখেছে, হাড়ের ফাংশন ধরে রেখেছে। ক্যালসিয়াম সঙ্গে আরও এলিমেন্ট আছে যেরকম ম্যাগনেসিয়াম, এই দুটো একসাথে হেল্প করে, সাপোর্ট করে হাড়কে। আর ফসফেট তো আছেই। সো ক্যালসিয়ামের ছাড়া হাড়গুলো দুর্বল হয়ে যেতে পারে। নাম্বার 2 হচ্ছে পেশি, মাসল যে আছে, পেশিগুলো দুর্বল হতে পারে, কারণ ক্যালসিয়াম ছাড়া মাসল কন্ট্রাক্ট করে না। সো এই জন্য যারা এক্সারসাইজ করে তারা ক্যালসিয়াম খেলে মাসল কন্ট্রাকশনটা ভালো হবে, স্ট্রেংথটা বাড়বে। তারপরে হচ্ছে গিয়ে হার্ট ফাংশনটা আমাদের ক্যালসিয়ামের দ্বারাই চলে। ক্যালসিয়াম চ্যানেল যদি ঠিক করে কাজ না করে অনেক রকমের অ্যারিথমিয়ার সমস্যা হতে পারে। এই জন্য ওষুধও বেরিয়েছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। সো ক্যালসিয়াম আরও ইম্পর্টেন্ট হচ্ছে রক্ত জমাট বাঁধা, ওখানে ক্যালসিয়ামের খুব ইম্পর্টেন্স হয়। রক্ত জমাট বাঁধতে গেলে যদি রক্ত বেরোয় সেটার মধ্যে 13টা স্টেপ আছে, যেটার মধ্যে 5টা স্টেপের মধ্যে ক্যালসিয়াম লাগে। ক্যালসিয়ামের যদি অভাব হয় তাহলে সেই রক্তটা জমাট হবে না। তারপরে আছে নার্ভ, স্পাইনাল নার্ভ থেকে যে হাতে পায়ে নার্ভগুলো যাচ্ছে, এই নার্ভের যে কন্ডাকশনগুলো, যে ইলেকট্রিক কারেন্টগুলো যাচ্ছে, এদের সব হেল্প করে কে, সাহায্য করে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আরও কিছু এলিমেন্ট আছে। বাট এই ভিটামিন আর ক্যালসিয়ামগুলোর দ্বারাই আমাদের নার্ভগুলো চলাচলিত করে। আর আছে আরও অনেক ফাংশন আছে, যেরকম কিডনি ফাংশন। এই ক্যালসিয়াম ভিটামিন ডির জন্যই কিডনি ফাংশন হয় ভালো। লিভারের মধ্যে ভিটামিন ডিটা গিয়ে আবার মেটাবোলাইজ করে, সেটা আবার সার্কুলেশনে আসে। তারপরে সব কিছুর ক্ষেত্রে সেলুলার লেভেলে ক্যালসিয়াম খুব দরকার। আমাদের যে এনার্জি দিয়ে কাজ করি, এটিপি বলি আমরা, এটিপি ইউটিলাইজেশন, হ্যাঁ, সেটার দ্বারা আমাদের বডিতে এনার্জি আসে। সেই এটিপি সেলুলার লেভেলে ক্যালসিয়াম কাজ করে। ক্যালসিয়ামই ওই সেলকে ভালো করে পুষ্টিকর করে। তার জন্য ইট হেল্পস টু ফাংশন। ইচ সেল হ্যাজ গট দেয়ার ওন ক্যাপাসিটি টু ফাংশন, অ্যান্ড ওই ক্যালসিয়াম আর অন্য এলিমেন্টের দ্বারাই এগুলো চালিত থাকে। তাতে সব রকমের মাসল, নার্ভ, all the units starts working better. So calcium is primarily a very important element from our body. স্যার, এবার আমরা জানতে চাইবো যে আমাদের শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে সাধারণত কি কি লক্ষণ বা সিমটমস আমরা দেখে বুঝতে পারবো হ্যাঁ আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে? এই যে বললাম এতগুলো ফাংশন আছে, তো প্রথমেই আমরা বুঝবো যে হাড়ের মধ্যে ব্যথা হচ্ছে ক্যালসিয়ামের অভাবে। হাড় ব্যথা মানে হাঁটু ব্যথা বা পায়ে ব্যথা। অনেক বাচ্চাদের ক্যালসিয়াম অভাবে কী হয়? ক্র্যাম্পিং হয়, মাসল ফাংশনগুলো ঠিক করে না, তো মাসেলের প্রবলেম হতে পারে। তারপরে নার্ভের টান ধরতে পারে, স্নায়ুতে টান ধরবে।
তারপরে রক্ত চলাচলগুলো কমে যাবে, রক্তের মধ্যে যে ব্লিডিংটা হয় সে ব্লিডিংটা বা ব্লিডিং হলে ক্লটিং হবে না, এই কতগুলো প্রবলেম দেখা দিলে। আর দাঁতটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেখানে আপনি খাওয়া দাওয়া করছেন, দাঁত ছাড়া তো আর চাবাতে পারবেন না। সো দাঁতগুলো উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায় ক্যালসিয়ামের অভাবে। সো এই কয়েকটা আমরা সিমটমস দেখি, সায়েন্স দেখি, যাতে বুঝি যে ক্যালসিয়ামের অভাব হচ্ছে। আপনি বলছিলেন যে হাত পায়ের পেশিতে টান ধরা বা হাত পায়ে অনেক সময় অবশ ভাব দেখা যায়, এগুলো কি ক্যালসিয়ামের ঘাটতি থেকে হয়? তাহলে এর সিমটমসগুলো সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত জানেন। টান ধরাটা বলবো না যে ক্যালসিয়ামের পুরোপুরি অভাবে, বাট ক্যালসিয়ামের সঙ্গে আরও ভিটামিন আছে, ভিটামিন B12 আছে, হ্যাঁ, ভিটামিন B1 আছে। এইগুলো যদি ডেফিসিয়েন্সি থাকে ক্যালসিয়ামের সঙ্গে, তাহলে ওদের ফাংশনটা কমে যায়, দুর্বলতা হয়, যাতে টান ধরতে পারে। এইগুলো একটা কেমিক্যাল জড়িত। টান ধরা দুটোভাবে হতে পারে, একটা হচ্ছে মেকানিক্যাল, কোনো প্রেশার হচ্ছে নার্ভের উপরে, স্পাইনাল কর্ডে থেকে যেগুলো নার্ভ বেরোচ্ছে আমাদের পায়ে বা হাতে। আরেকটা হচ্ছে কেমিক্যাল মানে কোনো বডির অনেক ছোট ছোট ফ্যাক্টরস আছে, কেমিক্যালস আছে, যেগুলোর মধ্যে ক্যালসিয়ামটা খুব একটা জরুরি এলিমেন্ট। হ্যাঁ, এইটা যদি সমৃদ্ধ না থাকে আমাদের খাদ্য বা অন্য কিছু সাপ্লিমেন্টেশনে, তাহলে গিয়ে আমাদের এই স্নায়ুর উপরে জোরটা বেশি পড়ে। স্নায়ুর উপরে জোর পড়লেই মানুষের তখন এটা ওটা টান পড়বে, পায়ে ব্যথা পড়বে, হাঁটতে পারবে না, কোমরে ব্যথা হবে। সো এই জিনিসগুলো ভাববার বিষয়। হাত পা অবশ হয়ে যাওয়াটা, সেটা তো একটা স্পাইনাল নার্ভগুলো যখন প্রেশারে থাকে, কোনো মেকানিক্যাল অবস্ট্রাকশন, তাহলে উইকনেস হতে পারে, অবশ হতে পারে। তাছাড়া ক্যালসিয়ামের অভাবে অবশ হওয়াটা কম, ক্যালসিয়ামের অভাবে টান পড়তে পারে, অবশ হওয়াটা কম। এবার স্যার, ঘন ঘন দাঁতের সমস্যা বা দাঁত নুড়ে যাওয়ার সমস্যা, এই সমস্যাগুলো হলে কি আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাব বা ঘাটতি হচ্ছে? হ্যাঁ, এটা তো একটা ডেফিনিট রিজন, দ্যাট দাঁত যদি একটা নর্মাল বয়সে 20 বছর বয়সে যাদের দাঁতের হাইজিন ঠিক না থাকে, ক্যালসিয়ামের অভাব থাকে, তাহলে দাঁতগুলো দুর্বল হয়ে যায়, কিছু চাবাতে গেলে ব্যথা করবে বা ইনফেকশন হওয়ার চান্স থাকে দাঁতের রুটে। এইসব ক্যালসিয়াম খুবই দরকার দাঁতটাকে স্ট্রং করার জন্য। স্যার, এবার আমরা যেটা জানতে চাইবো যে ক্যালসিয়ামের অভাব, সেটার কারণে কি হাড় ভেঙে যাওয়ার সমস্যা, এগুলো ওর বারবারন্ত দেখা যেতে পারে? ক্যালসিয়ামের সমস্যাটা আমাদের বার্ধক্য বয়সে বেশি হয়। যাদের ক্যালসিয়াম কমে যায় বা ক্যালসিয়ামের সঙ্গে অন্য এলিমেন্টগুলো ইউটিলাইজ হয় না, বডিতে অ্যাবজর্ব কম হয়, তখন এই হাড় দুর্বলতাটাকে অস্টিওপোরোসিস বলি। তখন এটা ভেঙে যাওয়ার সমস্যাটা অনেক বেশি। আবার কম বয়সে যাদের হাড় ভেঙে যায়, অনেকের ক্যালসিয়ামের মেটাবলিজমের ডিফেক্ট থাকলে, কনজেনিটাল মানে জন্মগত কোনো প্রবলেম থাকলে, তাদেরও হাড় ভেঙে যেতে পারে। তো এই দুটো এক্সট্রিম আছে ব্যাপার। আর এই আমরা ট্রিটমেন্ট, মোস্টলি অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট আমরা করে থাকি ক্যালসিয়াম, ভিটামিন ডি আর অন্য ইনজেকশনের মাধ্যমে। এবার স্যার, আমরা যেটা জানতে চাইবো যে কাদের এই ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার সম্ভাবনাটা বেশি হয়, কোন কোন মানুষের? ক্যালসিয়ামের ঘাটতিটা 60 বছর ঊর্ধ্বে যারা মহিলারা আছেন, তাদের ক্যালসিয়াম আর ভিটামিন ডির অভাবটা বেশি হয়। কারণ একবার আমাদের মেনোপজের সঙ্গে ইস্ট্রোজেনের পরিমাণটাও কমে যায় প্রোডাকশনের। তো ইস্ট্রোজেন প্রোডাকশনটা কমে গেলে ডাইরেক্ট মেটাবলিজম আর ক্যালসিয়াম মেটাবলিজম এফেক্ট করে, কারণ আমাদের ক্যালসিয়ামটাও অ্যাবজর্পশন কমে যায় আর ইউটিলিটি অফ দ্য ক্যালসিয়ামটাও কমে যায়, যার ফলে হাড়ের মধ্যে এগুলো গিয়ে জমা হতে পারে না, অ্যান্ড তারপরে অস্টিওপোরোসিস হয়। আরও বয়সকালে ছেলেদের 60-70 বছর বয়স থেকে এই এজ রিলেটেড অস্টিওপোরোসিস হয়। তখন বডির ফাংশনটা আস্তে আস্তে আমরা স্লো হয়ে যায়। সেই স্লো মানে আস্তে হয়ে গেলে কি হয়, এই ক্যালসিয়াম মেটাবলিজমটাও স্লো হয়ে যায়, তাতে গিয়ে অস্টিওপোরোসিস হওয়ার কারণ। অ্যান্ড এই সময় সাপ্লিমেন্টেশন বা খাদ্য যদি ঠিক করে আমরা নিউট্রিশন খাদ্য না দিই, তখন এটা বেশি বেড়ে গেলে কোথাও পড়ে গেলেই ভেঙে যেতে পারে। আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে, এই বয়সে আমাদের এক্সারসাইজের মাধ্যমে নিজের হাড়ের স্ট্রেংথটা, ক্যালসিয়াম মেটাবলিজমটাকে ভালো রাখা উচিত। এক্সারসাইজ মানে হাঁটলে অ্যাটলিস্ট ডেইলি যদি 30-40 মিনিট হাঁটা যায়, আর সঙ্গে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ 20 মিনিট থাকে, তাহলে গিয়ে দেখবেন আপনাদের ক্যালসিয়াম মেটাবলিজমটাও ভালো থাকবে আর আপনাদের অস্টিওপোরোসিসের প্রকোপটাও কমে যাবে।
প্রতিদিন স্যার কতটা পরিমাণ ক্যালসিয়াম খাওয়া উচিত, এবং আপনি যদি একটু আমাদের জানান যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো কোনগুলো? আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে একটা বরাদ্দ করে দিয়েছে 1000 milligram to 1500 milligram of calcium is to be given every day either in the food or in the supplement. সো এখন সেই আপনার সাপ্লিমেন্টেশনটা করতে গেলে যদি কম থাকে ক্যালসিয়াম, তাহলে আমাদের আগে তো খাদ্যটা দেখতে হবে কী কী খাচ্ছে, তার মধ্যে কতটা ক্যালসিয়াম অ্যাবজর্পশন হচ্ছে। সেই খাওয়ার মধ্যে একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে আপনার ক্যালসিয়ামটা পেয়ে যান। যদি না পান তখন ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশনটা দরকার, বাট বেশি দিন ক্যালসিয়াম খাওয়া উচিত নয়, যাতে আমরা অন্য কিছু সমস্যায় না পড়ি, যেরকম স্টোন, কিডনি স্টোন বা ইউরিটারি স্টোন। এইসব ক্যালসিয়াম বেশি হওয়ার কারণে হতে পারে, কারণ প্রেসিপিটেট করে। একটা কেমিক্যাল ব্যালেন্স থাকে, ক্যালসিয়াম, ফসফেট এগুলো একটা লেভেলে কাজ করে। ওই বাফারটা যদি চলে যায় কোনো অর্গানে, তাহলে ওটা স্টোন হিসেবে পরিণত হয়। তো এইগুলো দেখতে আমাদের ভাবতে হবে যে আগে খাবারটা, নিউট্রিশন, কী কী খাবার খাওয়াচ্ছেন, ওর মধ্যে ক্যালসিয়ামটা কোনটা বেশি আছে সেগুলো খাদ্য যাতে খান। নাম্বার 2 এক্সারসাইজ, অ্যান্ড নাম্বার 3 হচ্ছে গিয়ে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন। ইফ ইউ ফিল দ্যাট আমাদের খাদ্যের মধ্যে ক্যালসিয়াম মাত্রাটা কম, তখন আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট করি। এখানেই প্রশ্ন যে শুধু কি ক্যালসিয়াম খেলেই চলবে, নাকি তার সঙ্গে ভিটামিন বি সমৃদ্ধ খাবার বা অন্য কিছুও প্রয়োজন? দেখুন, যেখানে ক্যালসিয়াম আছে সেখানে ভিটামিন ডিও থাকে। ভিটামিন ডিটা তো ন্যাচারাল সাবস্টেন্স ফ্রম দ্য সান দ্যাট উই অ্যাবজর্ব। ওটা যখন না হয় তখন আমাদের ভিটামিন ডিও সাপ্লিমেন্টেশন নিতে হয়। ক্যালসিয়াম সাপ্লিমেন্টের কথা যখন বলা হয়, সেটা কতটা নিরাপদ? মানে এটা কারা খেতে পারবেন বা কারা খেতে পারবেন না, এরকম কোনো ব্যাপার আছে? ডিপেন্ড করে। এখন কারোর যদি কিডনি ফেইলিয়ার হয় তাদেরকে ক্যালসিয়াম দেওয়াটা উচিত নয়। ক্রনিক কিডনি প্রবলেম বা কারোর যদি অন্য আদার অর্গান প্রবলেম থাকে, যেরকম রক্তক্ষরণের যদি অসুখ থাকে, তাহলে ওদের ক্যালসিয়াম দেওয়া উচিত নয়। সো শেষ প্রান্তে এসে স্যার একটা বিষয় খুব স্পষ্টভাবে জানতে চাইবো যে কোন কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো, একজন মানুষ বুঝতে পারবে যে আমার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে? একটা হচ্ছে গিয়ে হাড়ে ব্যথা, দাঁতের মধ্যে উইকনেস বা দাঁত পড়ে যাওয়া, তারপরে মাংসপেশিতে দুর্বলতা, ক্র্যাম্পিং, রাত্রে ঘুম থেকে ব্যথার চোটে উঠে বসতে হয়, তারপরে স্নায়ুর উপরে টান, মানে নার্ভের টানে, তারপর পাগুলো কামড়ায়, তারপরে রক্ত চলাচল যখন একটু বন্ধ ভাব থাকে, মানে রক্ত চাপটা যদি বেড়ে যায় বেশি, তখন ভাবতে হবে ক্যালসিয়াম প্রবলেম হতে পারে। বা যদি কার্ডিয়াক অ্যারিথমিয়া বা হৃদরোগের কোনো প্রবলেম হয়, তখন ভাবতে হবে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে। দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ শুনলেন যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে কি করতে হবে, কোন কোন লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে, এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য আপনারা কি কি করবেন, কি কি খাদ্যাভ্যাস জরুরি, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাবেন কিনা, সেগুলো স্যার আপনাদের এতক্ষণ জানালেন। এই বিষয়ে যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।